আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের দেশে যে জুলাই মাস, এটির নাম হয়ে গেছে রক্তাক্ত জুলাই। আবার একইভাবে আগস্ট মাস, এটা ঘটনা, দুর্ঘটনা এবং শোকের মাস হিসেবে বাংলাদেশে বলতে গেলে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। ফলে এই বাংলায় গত দীর্ঘদিন ধরে, অন্তত ৩ যুগ ধরে বা ৪ যুগ ধরে, মানে ৪-১২ ৪৮ বছর ধরে জুলাই এবং আগস্টকে কেন্দ্র করে যে অঘটনগুলো ঘটেছে, যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে অলমোস্ট এভরি ইয়ার, প্রতি বছর। এবং এই সময়টিতে কখনো প্রকৃতি বিরূপ হয়ে যায়, কখনো রাজনীতি বিরূপ হয়ে যায়, কখনো দেশি বিদেশি চক্র বাংলাদেশের বিরুদ্ধে, যাকে বলা হয় সর্বোচ্চ শক্তি দিয়ে তারা মাঠে নেমে পড়ে। আমাদের দেশের মধ্যেও যারা অবিবেচক শ্রেণী রয়েছেন, যারা বিভিন্ন বিদেশের এজেন্ট হয়ে কাজ করেন, তারাও এই সময়টিতে নানা রকম অঘটন ঘটানোর জন্য ওত পেতে বসে থাকে। এটা সার্কেল, প্রকৃতির সার্কেল। সকালে সূর্য ওঠে পূর্ব দিকে, আর সেই সন্ধ্যা বেলায় পশ্চিম দিকে অস্ত যায়। এটা যেমন ধ্রুব সত্য, ঠিক তদ্রূপ বাংলাদেশের রাজনীতিতে, অর্থনীতিতে, জনজীবনে জুলাই এবং আগস্ট এই সময়টি নানা রকম উৎকণ্ঠার সময়। এই সময়টি নানা রকম অঘটনের সময়, এবং এই সময়কে কেন্দ্র করে যা কিছু শুনি এবং যা কিছু ঘটে, এগুলো প্রায় সবার হৃদয়ে এক ধরনের আতঙ্ক তৈরি করে ফেলে। আপনারা সবাই জানেন যে গত বছর, অর্থাৎ 2024 সালের এই জুলাই মাসটি কতটা রক্তাক্ত ছিল। যে সকল ভিডিও এখন ঘুরে বেড়াচ্ছে, সেই হেলিকপ্টার থেকে বিভিন্ন বাহিনীর গুলি বর্ষণ, আন্দোলনকারীদের উপর সরাসরি গুলি বর্ষণ, অসংখ্য লাশ গুম করা, অসংখ্য লাশ প্রকাশ্যে পুড়িয়ে ফেলা, এবং শিশু হত্যা থেকে শুরু করে নারী হত্যা, এবং সাধারণ আমজনতা যেভাবে রাষ্ট্রীয় দমন পীড়নের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই ক্ষতি আমরা অতীতে কখনো দেখিনি। ফলে এই জুলাই মাস যখন এলো, তখন আমাদের সঙ্গে একই সঙ্গে দুটো বিষয় সামনে চলে এলো। গত বছরের বিয়োগাত্মক ঘটনা, এবং এই বছর যে কোনো কারণে হোক, পরিবর্তিত পরিস্থিতিতে আমরা যারা আছি তারা বা সরকার, আমাদের জনগণের চাহিদা মেটানো, তাদেরকে সন্তুষ্ট করা, এটা তারা পারেনি। আর দ্বিতীয়ত, যারা পরাজিত হয়েছে তাদেরকে প্রতিরোধ করা, তাদেরকে প্রতিহত করা, তাদের বিরুদ্ধে ভয় জাগায় নিয়ে কোনো কর্মকাণ্ড করা, এটাও তারা পারেনি, সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তারা মামলা করেছে, মোকদ্দমা করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, কিন্তু এগুলোতে আসলে কোনো কাজ হয় না। কেউ যদি পরাজিত হয়, নৈতিকভাবে তাকে পরাজিত করতে হয়। শেখ হাসিনা জমানাতে যে কর্মকাণ্ডগুলো হয়েছে, যদি জীবনের সব ক্ষেত্রে, সমাজের সব ক্ষেত্রে, রাষ্ট্রের সব ক্ষেত্রে যে নৈতিক মানগুলো রয়েছে, সেই মানগুলো শেখ হাসিনার জমানাতে যা ছিল তার চেয়ে আমরা অতিক্রম করতে পারতাম সফলতা দ্বারা, সার্থকতা দ্বারা, জনগণের প্রশংসা দ্বারা, জনগণের স্বীকৃতি দ্বারা, তাহলে এই প্রশ্নই আসতো না যে স্বৈরাচার, ফ্যাসিবাদ, আওয়ামী লীগ, শেখ হাসিনা আসবে, ওটা ভালো ছিল, এটা মন্দ ছিল। ইট মিনস আমরা তাদেরকে পরাজিত করতে পারিনি। আমরা তাদেরকে তাড়িয়েছি, তাদের সম্পদ হরণ করেছি, তাদেরকে জেলে পুরেছি, মামলা দিয়েছি, মোকদ্দমা দিয়েছি। এটা তো শেখ হাসিনাও করেছেন। তিনি কি বিএনপি এবং জামাতের সঙ্গে যে আচরণ করেছেন, বিএনপি এবং জামাতকে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত করেছেন, তার কিয়দাংশ তো আমরা এখন পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে করতে পারিনি। আওয়ামী লীগের যারা গ্র্যান্ড লিডার, যাদের টাকা আছে, কড়ি আছে, ক্ষমতা আছে, পদ আছে, পদবি আছে, তারা নিরাপদে, নিশ্চিন্তে, নির্ভাবনায় পরিবার পরিজন নিয়ে তারা চলে গেছেন, এবং তারা এখন এত উচ্চস্বরে কথা বলছেন, তাদের কথাবার্তা শুনলে ডক্টর মোহাম্মদ ইউনূসের কলিজা কেঁপে উঠবে। বিদেশে বসে, কেউ লন্ডনে বসে, কেউ দিল্লিতে বসে, কেউ আমেরিকাতে বসে, কেউ সিঙ্গাপুরে বসে, তারা হুমকি দিচ্ছেন, ধামকি দিচ্ছেন। আর তাদের যে সকল লোক বাংলাদেশে পালিয়ে রয়েছে তারা তো বটেই, তার সঙ্গে সঙ্গে জেলখানাতে যারা অবরুদ্ধ রয়েছেন, বন্দী রয়েছেন, তাদের মধ্যে এক ধরনের হাসি লক্ষ্য করা যাচ্ছে, ভীষণ রকম উৎফুল্লতা তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। এবং সরকার বা জনগণ, আমরা যারা সাধারণ রয়েছি, আমরা নিজেরা ভয় পাচ্ছি। আওয়ামী লীগকে না ভয় পাচ্ছি, কিন্তু আওয়ামী লীগকে আমরা কেউ ভয় দেখাতে পারছি না। চেষ্টা করেছি, কিন্তু সামর্থ্য আমাদের হয়নি। এখন সেই অবস্থায় আওয়ামী লীগকে নিয়ে প্রায় প্রতিদিনই কথা হচ্ছে, অদ্ভুত এবং আজব সব কথাবার্তা। দিল্লিতে সর্বদলীয় বৈঠক হবে, নরেন্দ্র মোদী সরকার। তো সেটার ফলাফল কি? আওয়ামী লীগের বিপক্ষের লোকজন বলে যে এইটা একটা ডাহা মিথ্যা কথা, ওখানে শেখ হাসিনাকে নিয়ে কোনো আলোচনা হয়নি। আর এক পক্ষ বলার চেষ্টা করছে আলোচনা হয়েছে, সিরিয়াসলি এটা ঐক্যমত হয়েছে। তারা শেখ হাসিনাকে গ্রেপ্তার করে তারা ডক্টর মোহাম্মদ
ইউনূসের হাতে শেখ হাসিনাকে সমর্পণ করবেন এবং বাংলার জমিনে শেখ হাসিনার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এটা হলো সর্বোচ্চ আলোচনা আওয়ামী লীগের বিরুদ্ধে। ওদিকে আওয়ামী লীগের যারা পক্ষের যারা লোকজন তাদের বক্তব্য হলো যে হ্যাঁ, সেখানে সর্বদলীয় বৈঠক যেটা হয়েছিল সেটা পার্লামেন্টের একটা শিডিউল বৈঠক এবং সেখানে শেখ হাসিনাকে নিয়ে কোনো আলোচনা হয়নি। কিন্তু সেই বৈঠকের পরের দিন নরেন্দ্র মোদীর সঙ্গে ৩ বাহিনী প্রধান দেখা করেছেন, তাদের সিকিউরিটি অ্যাডভাইজার মিস্টার অজিত দোভাল দেখা করেছেন এবং সেখানে শেখ হাসিনার ব্যাপারে যে সিদ্ধান্ত হয়েছে, যেগুলো আমি এই যাকে বলে ভিডিও বার্তায় বলতে পারছি না, পিলিয়ে কাঁপানো কথাবার্তা, যারা দেশের বাইরে থাকেন বা যারা বিভিন্ন গোপন আইডি থেকে ভিডিও করেন তাদের জন্য এই কথাগুলো বলা সম্ভব, কিন্তু আমার পক্ষে কথাগুলো বলা সম্ভব না। কিন্তু যেটা আকার ইঙ্গিতে ফুটিয়ে তুলতে চাই বা যেটি বলতে চাই সেটি হলো, সবাই ভয় দেখাচ্ছে যে আপা আবার আসবেন, আবার হুট করে ঢুকে পড়বেন, আওয়ামী লীগ আবার ক্ষমতা ফিরে পাবেন এবং সেক্ষেত্রে আওয়ামী লীগ যদি ক্ষমতা ফিরে পায় তাহলে কি কি অনার সৃষ্টি ঘটতে পারে, সেই ব্যাপারে অনেকে ভয় দেখাচ্ছেন। অনেকে বলার চেষ্টা করছেন এইবার আর আওয়ামী লীগ আসলে রক্ষা নাই, সব তালিকা তারা করে রেখেছে, তাদের কার কার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, কার গায়ে কটা ডিম মারা হয়েছে, কিভাবে তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো লুটপাট চালানো হয়েছে, কিভাবে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে, এইগুলো কড়ায় গন্ডায় আদায় করা হবে। শুধু টিট ফর ট্যাট নয়, কেউ যদি একটা দাঁত ভেঙে থাকে তার ৩২টা দাঁত ফেলে দেওয়া হবে, কেউ যদি একটা চর দিয়ে থাকে তাকে রীতিমতো মাটিতে পুঁতে সে আদিম যুগের মতো পাথর মারা হবে, যেন আগামী দিনে কেউ এই কাজ করতে সাহস না পায়। ৩২ নম্বর ভাঙা, বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা, তারপরে সেই মূর্তির সেই যে খোল মানে মাথার খোল যেটি, সেখানে প্রস্রাব করা, এই জিনিসগুলো গর্হিত কাজগুলো, এগুলো সবগুলোর দাঁত ভাঙা জবাব আওয়ামী লীগ নেবে, এইরকম আতঙ্ক ছড়ানো হচ্ছে। এখন সেটা কি বিএনপি লোক ছড়াচ্ছে, না জামাত লোক ছড়াচ্ছে, ইউনূস সাহেব ছড়াচ্ছে, নাকি শেখ হাসিনা নিজে ছড়াচ্ছেন, এটা আমি জানি না। কিন্তু এই শব্দগুলো যাকে বলা হয় সকল পক্ষের জন্য একটা ব্যবসা হয়ে গেছে। ব্যবসা মানে কি, শেখ হাসিনা যদি এই ভয়টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখাতে পারেন, জনগণকে দেখাতে পারেন, তাহলে তার নেতাকর্মীদের উপর যে অত্যাচার, জুলুম বা গোপালগঞ্জে যে ধরনের ঘটনা ঘটছে এই ঘটনাগুলো ঘটবে না। ফলে যে কোনো মূল্যে তাকে যদি সার্ভাইভ করতে হয়, অর্থাৎ তার যদি 35% যদি ভোটারকে আপনি রক্ষা করতে চান, তাহলে বোঝার চেষ্টা করুন যে 18 কোটি মানুষের 35% কত কোটি মানুষ হয়। এই মানুষের জিম্মা তো শেখ হাসিনাকে নিতে হচ্ছে। তো এই মানুষকে রক্ষা করার জন্য মিথ্যা কথা বলা দরকার, অহমিকা করা দরকার, গালাগাল করা দরকার, রাজনীতি করা দরকার, পাকনামা করা দরকার, যা কিছু দরকার আওয়ামী লীগের প্রত্যেকটা লোক করবে, এটাই তো স্বাভাবিক। এবং সেটা দেখে আমরা ভয় পাবো কি পাবো না, এটা যেমন আমাদের বিষয়। তো সেক্ষেত্রে আমরা যদি ভয় পেয়ে যাই, তাও একটা বৈশিষ্ট্য আছে, ভয় না পেলেও আর একটা সমস্যা আছে। এনিওয়ে, এটা না নিয়ে আমরা দ্বিতীয় ফেজে চলে আসি। দ্বিতীয় ফেজ হলো যে সরকার এই আওয়ামী ভীতিটাকে কাজে লাগাতে চাইবে। সঙ্গত কারণে হলো যখনই এই আওয়ামী জুজুর ভয় দেখানো হবে, অমনি রাজনৈতিক দলগুলো সব এক প্ল্যাটফর্মে চলে আসবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে হাত মিলিয়ে তারা একটা ঐক্যবদ্ধ যাকে বলা হয় সরকার ব্যবস্থা চালু করার চেষ্টা করবে। কারণ হলো মোরালেস শেখ হাসিনার দ্বারা, আওয়ামী লীগের দ্বারা এখন যারা বিরোধী রাজনৈতিক পক্ষ রয়েছে তারা সবাই কম বেশি আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের মধ্যে অনেকেই, এবং অপমানিত, লাঞ্ছিত হওয়ার পর প্রায় সকলের ব্যাকবোন শির দ্বারা ভেঙে দেওয়া হয়েছে। ফলে এখন এই মুহূর্তে গত 11 মাস ধরে রাজনৈতিক দলগুলো যে বিবাদ করছে, তারা যে সিদ্ধান্ত নিতে পারছে না, তারা যে ঐক্যমত্যে পৌঁছাতে পারছে না, এর মূল কারণটা হলো তাদের সেই আত্মবিশ্বাসের জায়গা, চিন্তা করার ক্ষমতা এবং তাদের রুখে দাঁড়ানোর যে ক্ষমতা, যেটা প্রকৃতিগতভাবে আল্লাহ তাদেরকে দিয়েছেন, এই জিনিসগুলো মানবিক অত্যাচারে, মানবিক নয় ঠিক মানুষের অত্যাচারে, আওয়ামী সরকারের অত্যাচারে এই পুরো জিনিসটি তছনছ হয়ে গেছে। ফলে যখনই শেখ হাসিনার নাম আসে, আওয়ামী লীগের নাম আসে, এক ধরনের আতঙ্ক চারিদিকে ছড়িয়ে পড়ে এবং তারাই বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগ যদি ফিরে আসে ক্ষমতাতে, তাহলে সেখানে কয়েক কোটি লোক তারা হত্যা করবে এবং এটা আওয়ামী বিরোধী শক্তির একটা রাজনৈতিক কৌশল হতে পারে, মূলত নিজেদের মধ্যে ঐক্য রাখার জন্য। এবং ঠিক সেম কাজটা কিন্তু আওয়ামী লীগও করেছিল। তারা বারবার ভয় দেখাতো নিজেদের নেতাকর্মীদের যে এই দিন নয়, আরো দিন আছে, আমরা সারা জীবন ক্ষমতায় থাকবো না, ক্ষমতা ছেড়ে আমাদের চলে যেতে হবে। আর আমরা যদি ক্ষমতা থেকে চলে যাই, বিএনপি যদি ক্ষমতা আসে, আমাদের 10 লাখ লোককে মেরে ফেলবে। কাজেই এই মৃত্যু ঝুঁকি থেকে বাঁচতে হলে ছাত্রলীগ করো, যুবলীগ করো, আওয়ামী লীগ করো এবং সর্বশক্তি দিয়ে সরকারকে সহযোগিতা করো এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করো। এটা ছিল মোটিভ। তো ঠিক সেই মোটিভটা যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার করে থাকে, তাহলে এখানে তো আমি অন্যায় কিছু দেখছি না। থার্ডলি হলো যে এখানে রাজনৈতিক যে দলগুলো রয়েছে, বিশেষ করে বিএনপি এবং জামাত,
বিএনপি এবং জামাত এই দুটো রাজনৈতিক দলের মধ্যে ভীষণ বিশৃঙ্খলা তৈরি হয়েছে। একে অপরের বিরুদ্ধে তারা বিষোদ্গার করছে এবং যা মুখে আসে তাই তারা বলছে। কিন্তু এটা কি শেষ, বা এটা কি শেষ পরিণতি? এর কারণ হলো যে এখন আওয়ামী লীগ নেই, কিন্তু যদি আওয়ামী লীগ এসে যায় তাহলে সেক্ষেত্রে যাতে জামাত এবং বিএনপির মধ্যে একটা ঐক্য হয়, আবার তারা ঘুরে দাঁড়াতে পারে, এই জন্য দুই দলেরই যারা শীর্ষ নেতা রয়েছেন তারা এই আওয়ামী লীগের যে জুজুর ভয়, এই জুজুর ভয় প্রতিপক্ষকে দেখাচ্ছেন, নিজেদের নেতাকর্মীদের দেখাচ্ছেন যে তোমরা হানাহানি করো না, মারামারি করো না, কাটাকাটি করো না। তো এই অবস্থাতেই কিন্তু রাজনীতি এগিয়ে চলছে, কূটনীতি এগিয়ে চলছে, সময় পেরিয়ে যাচ্ছে, আর আমাদের যে দৈনন্দিন জীবন প্রতিদিন সমস্যা সংকুল হয়ে পড়েছে। এরই মধ্যে নরেন্দ্র মোদীকে নিয়ে, ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে, পাকিস্তানের আসিফ মুনির বা শাহবাজ খানকে নিয়ে, এরদোয়ানকে নিয়ে, চীনের প্রেসিডেন্টকে নিয়ে, রাশিয়ার ভ্লাদিমির পুতিনকে নিয়ে আমাদের দেশে যে সকল আলাপ আলোচনা হচ্ছে, যে তাতে মনে হচ্ছে যে ওই সকল দেশের লোকজনের কোনো কাজ নেই, কর্ম নেই। তারা সারাক্ষণ শুধু বাংলাদেশ নিয়ে ভাবে, কবে শেখ হাসিনা ক্ষমতায় বসবে, অথবা শেখ হাসিনা যেন কোনো অবস্থায় বাংলাদেশের দিকে তাকাতে না পারে। পক্ষ এবং বিপক্ষের লোক তারা বোধহয় তাদের দৈনন্দিন যত কাজকর্ম আছে সব কিছু বাদ দিয়ে কেবল এই কাজই করে। এটি ইদানিংকালে আমাদের এই সমাজে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো মানুষের যে অভিব্যক্তি, মানুষের যে শক্তি বা সাহস, এটি মানুষ পায় মূলত তার অর্থনৈতিক সঙ্গতি থেকে। পকেটে টাকা থাকলে, ব্যবসা বাণিজ্য ভালো থাকলে, সচ্ছলতা থাকলে মানুষ অনেক কথা বলতে পারে, অনেক অসুস্থতাকে তারা জয় করতে পারে। কিন্তু যদি টাকা না থাকে পকেটে, আপনার খুব শরীর আছে, পেশিবহুল দেহ আছে, আপনি কাজ করতে পারবেন না। তো এখন সরকার বলেন আর বিরোধী দল বলেন কিংবা যে রাজনৈতিক শক্তি বলেন, সকলের মধ্যে অর্থনৈতিক সংকট প্রবল থেকে প্রবলতর হয়ে যাচ্ছে, এবং সেই অর্থনৈতিক দন্যতার কারণে, সংকটের কারণে মানুষের মধ্যে ভয় আসে। এটা দুনিয়ার সবারই, এবং সেই ভয় থেকেই অনেকে ভাবছে যে আওয়ামী লীগ চলে আসতে পারে, শেখ হাসিনা চলে আসতে পারে, এবং যাকে বলা হয় তারা যদি চলে আসে তাহলে বাংলাদেশে রক্তগঙ্গা বয়ে যাবে। তো আপনি যদি জিজ্ঞাসা করে যে আমার মতামত কি, আমার মতামত হলো শেখ হাসিনা আসলে আমার কিছু আসে যায় না, না আসলে আমার কিছু আসে যায় না। উনি যখন ছিলেন তখন আমি এইভাবে কথা বলেছি, উনি যখন নাই তখনও আমি একইভাবে কথা বলছি। ডক্টর ইউনূস থাকলেও আমার কিছু আসে যায় না, না থাকলেও কিছু আসে যায় না। আমি মনে করি আমি নিজেরটা খাই, নিজেরটা করি, পরিশ্রম করি, এবং যত প্রতিকূল পরিবেশই হোক না কেন আমাকে তো পরিশ্রম করতে হবে। এবং সেই প্রতিকূল পরিবেশের মধ্যে কম করে হলেও ৩ বেলা রুটি রুজির ব্যবস্থা আমাকে করতে হবে। এজন্য আমার মন, মানসিকতা, চিন্তা চেতনা আমি এই সবসময় কর্মের মধ্যে ব্যস্ত রাখি। আর কর্মের মধ্যে যদি কেউ ব্যস্ত থাকতে পারে তাহলে আশেপাশের যে সকল অহেতুক চিন্তাভাবনা, এইগুলো নিয়ে কখনো তাকে দুঃখিত হতে হয় না। আমি দেশের প্রধানতম রাজনৈতিক দল যারা আছেন, ধরেন জামাতের আমির আছেন, বা জনাব তারেক রহমান সাহেব আছেন, বা শেখ হাসিনা আছেন, আমি সবসময় চিন্তা করি যে এই মানুষগুলো তারা কি হারিয়েছেন, কি বেদনার মধ্যে আছেন, কি অবস্থার মধ্যে আছেন। তো আমি আমার এই ছোট্ট একজন মানুষ, স্বাধীন দেশে আমি বা আমার মতন অনেকে, বা ধরুন আমাদের খেটে খাওয়া একজন মানুষ এই স্বাধীন দেশে, তার একটা ছোট পরিচয় আছে, জমি আছে, জমি না থাকলেও একটা থাকার জায়গা আছে, ঘরে একটা বউ আছে, এবং এই বাংলার মাটিতে তারা নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছে। এটা অনেক বড় পাওনা, বিদেশে পালিয়ে থাকার চেয়ে বিদেশে গিয়ে আরামায়েশে কাটানো হচ্ছে। তো সেই দিক থেকে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে আমার এই দেশে কে আসলো, কে না গেল, কে কী করলো না করলো, ওগুলো নিয়ে চিন্তা ভাবনার দরকার নেই। আল্লাহ যে আমাকে কাজ করার তৌফিক দিচ্ছেন, দুটো ডাল ভাত খাওয়ার সুযোগ দিচ্ছেন, এবং প্রতিটা মুহূর্ত ব্যস্ত সময় পার করার যে সুযোগ আল্লাহ দিয়েছেন, এজন্য আল্লাহর দরবারে লক্ষ কোটি সুযোগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতির যে প্রকৃতি এবং পরিবেশ, বলতে গেলে দিনের মধ্যে ৪ বার করে পরিবর্তন হচ্ছে। মানে ২৪ ঘন্টার মধ্যে প্রতি ৮ ঘন্টা পর পর পরিবর্তন হচ্ছে। এদেশের কোনো রাষ্ট্রীয় সিদ্ধান্ত, কোনো মন্ত্রণালয়ের সিদ্ধান্ত রাত ২টোর পরে হয়, এরকম নজির আমি ইতিপূর্বে দেখিনি। যখন মাইলস্টোন কলেজে অ্যান্ড স্কুলে সেই ঐতিহাসিক মহাদুর্ঘটনা এবং বিয়োগাত্মক ঘটনা ঘটল, তারপরে যে এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েট পরীক্ষার যে ডেট ছিল, সেটি পেছানোর যে জোর দাবি, সে ব্যাপারে সরকার প্রথমে কর্ণপাত করল না। পরবর্তীকালে যখন পরিস্থিতির চাপ, তাপ এবং গুরুত্ব তারা মোটামুটি বুঝতে পারলো, বিশেষ করে তাদের কর্তা ব্যক্তিরা যখন সেই নানাভাবে নিগৃহীত হতে থাকলেন সেই মাইলস্টোন কলেজে গিয়ে, তখন তারা পরের দিনের যে এইচএসসি পরীক্ষা সেটা
নেওয়া হবে না, এরকম একটা সিদ্ধান্ত রাত 2টোর পরে তারা দিল। এর অর্থ যে আমাদের এই যে জোয়ার ভাটা, 8 ঘন্টা পর জোয়ার হয়, ভাটা হয়, 2বার জোয়ার 2বার ভাটা আমাদের দক্ষিণাঞ্চলে। তো সেই জোয়ার ভাটার সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের বর্তমানে সরকারের যে রাজনীতি, এটি দৈনিক 4বার করে গতি পরিবর্তন করছে। কখনো জোয়ারে যাচ্ছে, কখনো ভাটিতে যাচ্ছে। জোয়ারে যখন যাচ্ছে তখন মনে হচ্ছে যে এই পৃথিবীটা বড়ই সুন্দর, আমরা মরে গেলেও ক্ষমতা ছাড়বো না, আমাদের একটা দায়িত্ব আছে না। এত বড় একটা বিপ্লবের পর জনগণ আমাদেরকে ক্ষমতায় বসিয়েছে, আমরা জনগণের একটা কুল কিনারা না করে, জনগণকে একটা অন্যরকম যাকে বলা হয় অনুভূতি না দিয়ে আমরা এই দেশ ছেড়ে কোথাও যাব না জোয়ারের সময়। কিন্তু ভাটার সময় তাদের মনে হয় হায় আল্লাহ, এ কি, এটা দেখি সবাই বিশ্বাসঘাতক, সবাই মুনাফিক, সবাই তো স্বৈরাচারী বা ফ্যাসিবাদী সরকারের দোসর, চারিদিকে শুধু চক্রান্ত, কেউ কৃতজ্ঞতা স্বীকার করে না, এত খাওয়াই, এত পড়াই, পোলাও কুরমা বিরিয়ানি, এগুলোর হিসাব তো আমাদের দিতে হবে, রাষ্ট্রীয় অর্থে আমরা তাদেরকে আনি, খাওয়াই দাওয়াই, কত মিষ্টি মিষ্টি কথা বলি, কিন্তু আমার ঘর থেকে বের হওয়ার পরই এদের কি হয়, কেন তারা আমার বিরুদ্ধে কথা কয়। তো এরকম একটা পরিস্থিতিতে দিনে 2বার, রাতে 2বার তাদের মতামত পরিবর্তন হয়। ফলে আমরা যারা রাজনীতি বিশ্লেষণ করি, আমরা আসলে কোনো গতি এবং প্রকৃতির প্রতি নির্ভর করতে পারি না। একবার মনে হয় যে জামাতের সঙ্গে এনসিপির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের একেবারে দহরম মহরম সম্পর্ক। যেমন সম্পর্ক 1971 সনে পাকিস্তান সরকারের সঙ্গে জামাতের ছিল, এবং জামাত বিশ্বাস করে তার বিশ্বস্ত লোকদেরকে এখানে রাজাকার, আলবদর আর শামস বাহিনীতে নিয়োগ দিয়েছিল, এবং যেভাবে জামাত তাদের শীর্ষ নেতাদেরকে সেই ইয়াহিয়া খানের যে প্রাদেশিক মন্ত্রী পরিষদ, অর্থাৎ যুদ্ধকালীন সময় বাংলাদেশের যে মন্ত্রী পরিষদ ছিল, সেই মন্ত্রী পরিষদে জামাত তাদের প্রার্থীদের দিয়েছিল ঠিক একইভাবে। এখন তারা যে ঝুঁকি নিয়েছে সেটা 71-এর চাইতে এই ঝুঁকি কোনো অংশে কম নয়। 71-এ বাংলাদেশে জামাতের যে স্থিতি ছিল, তাদের যে সংখ্যাগরিষ্ঠতা ছিল, তাদের অর্থনৈতিক ভিত্তি ছিল, সে তুলনায় এখন 100 গুণের বেশি ইন অল রেটিং তারা আছে। তবে আজ এখান থেকে যদি তারা বিচ্যুত হয়, পদচ্যুত হয়, ক্ষমতাচ্যুত হয় আর আঘাতপ্রাপ্ত হয় পুনরায়, আগেরবার তো আওয়ামী লীগ তাদেরকে না বুঝে আঘাত করেছে, আর এইবার যারা ক্ষমতায় আসবে সেটা বিএনপি আসুক বা অন্য যে কেউ আসুক, তারা জামাতকে যে আঘাত করবে এটা বুঝে শুনে আঘাত করবে, এবং সেই দিক থেকে বর্তমান সরকার জামাতের জন্য সবচেয়ে নিরাপদ। আবার এনসিপি নামক যে নতুন দলটি গঠিত হয়েছে, তাদেরও ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া বিকল্প নেই, এবং যে কোনো মূল্যে সরকারের সঙ্গে তাদের থাকতে হবে। এই সহজ সরল হিসাব অনুযায়ী আমরা সরকার, জামাত, এনসিপি এদেরকে ঐক্যবদ্ধ রেখে এর বিপরীতে আমরা মনে করি যে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো তারা একটা জটলা পাকানোর চেষ্টা করবে, কিন্তু এটা থাকে না। মানে পদ্মা নদীর তীরে যেমন পলি মাটি থাকে না, চর যেমন থাকে না, তারপরে কোনো স্থাপনা টিকে না, ঠিক তদ্রুপ আমাদের এদেশের যে রাজনৈতিক ঐক্য, সকালে যেটা বললাম বা যেটা দেখলাম, এটা বিকেলে এসে থাকে না। এখন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে জামাত এবং এনসিপি দুটোই সরকারের প্রতি নানা কারণে বিরক্ত, এবং তারা কোনো অবস্থাতেই ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর আস্থা রাখতে পারছে না। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছাকাছি যারাই বিভিন্ন সময় আসার চেষ্টা করেছে, তার নূরের জিল্লতে, তার উত্তাপে, তার চেহারার সৌন্দর্যে, তার প্রজ্ঞা, মেধা এবং যোগ্যতার দাপটে সবগুলো সুহাকি তারা, অর্থাৎ ইঁদুরের মতো মাথা নিচু করে ওই ভবন থেকে বের হতে বাধ্য হন, এবং বের হওয়ার পরে তাদের আসলে কোনো জবানে বক্তব্য থাকে না, স্বর থাকে না কণ্ঠে, জিহ্বা নাড়াচাড়া করার মতো শক্তি সামর্থ্য তাদের থাকে না। তো এইভাবে চলছে, টানা হেঁচড়া চলছে। কিন্তু এখন আজকের এই যে দিনটিতে আমি ভিডিও করছি, সেটি হলো জুলাই মাসের একেবারে শেষ সময়। এই জুলাই মাসের একেবারে শেষ 2-3টি দিন আছে মাত্র। এখন বাংলাদেশের যে পরিস্থিতি আন্তর্জাতিকভাবে, তারপর স্থানীয়ভাবে এতটা জটিল আকার ধারণ করেছে। যেমন ধরুন, আমেরিকা কোনো অবস্থাতেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে আর ছাড় দিতে চাচ্ছে না। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কাছ থেকে ন্যূনতম যতটুকু আশা করা যাচ্ছিল, সেই আশার কোনো রকম বাণী শোনা যাচ্ছে না। বাংলাদেশের উপর তারা একতরফাভাবে 35% ট্যাক্স আরোপ করেছে আমাদের যে রপ্তানিযোগ্য পণ্যের উপর, এবং এই বিষয়ে আলাপ আলোচনা করার জন্য দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কর্মকর্তারা, মানে বাণিজ্য উপদেষ্টা বা বাণিজ্য মন্ত্রী যে যাবেন,
এই জন্য কোনো অ্যাপয়েন্টমেন্টই দেওয়া হচ্ছে না, কোনো দাওয়াতপত্র দেওয়া হচ্ছে না, এবং সরকারের সঙ্গে অর্থাৎ মার্কিন সরকারের সঙ্গে আলোচনার কোনো সুযোগই পাওয়া যাচ্ছে না। অন্যদিকে চীনও তো বেঁকে বসেছে, তারাও নানা কারণে সরকারের প্রতি বিরক্ত, আর ভারত তো 10 পায়ে দাঁড়িয়েছে। এর মধ্যে এই মাইলস্টোনের ঘটনা ঘটলো, গোপালগঞ্জের ঘটনা ঘটলো, এবং এই মাইলস্টোন এবং গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের যে উত্তাল পরিস্থিতি, সেই উত্তাল পরিস্থিতিতে পাকিস্তান, ভারত, চীন, আমেরিকা আবার নতুন করে খেলা শুরু করেছে। মায়ানমার সীমান্তে আমাদের নতুন সমস্যা দেখা দিয়েছে, এবং যে মানবিক করিডোর জাতিসংঘ চেয়ে আসছিল, সেই মানবিক করিডোরের বিষয়টা আবার আসছে, এবং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে আমাদের রোহিঙ্গা ইস্যুটি যেভাবে আসছে, তাতে মনে হচ্ছে এটি আমাদের গদির উপর একটা বিস্ফোরা হয়ে দেখা দিয়েছে। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো যে জনগণের মধ্যে যে উন্মত্ততা দেখা দিয়েছে, উত্তালতা দেখা দিয়েছে, এবং কোনো কিছু না মানার তাদের যে প্রবৃত্তি, এবং যখন যেভাবে পারো যাকে ইচ্ছে তাকে ধরো, মারো, খাও, এই যে থিওরি চলছে, এটি গত 2 সপ্তাহে সূর্যের সীমা ছাড়িয়ে গেছে। ফলে আমার কমন সেন্স যেটা বলছে, সিক্স সেন্স যেটা বলছে, যে সরকারের এই মুহূর্তে যারা কর্তা ব্যক্তি আছে তাদের প্রায় সকলের অবস্থা ছেড়ে দেমা কেঁদে বাছি। কোনো মতে একটা নির্বাচন দিয়ে তারপরে কারো হাতে দায়িত্ব হস্তান্তর করে তারা যদি নিরাপদ বা সেফ এক্সিটের কোনো সুযোগ পায়, তাহলে তারা সেই সেফ এক্সিটের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে, এটাই স্বাভাবিক এখন যা যাচ্ছে। তো সেই দিক থেকে তারা এই গত 11 মাসে জামাতের সঙ্গে, এনসিপির সঙ্গে যে মাখামাখি করেছে, দহরম মহরম করেছে, তো সেক্ষেত্রে যদি ফর্মালি জামাত এবং এনসিপির কাছ থেকে বিদায়ের চেষ্টা করা হয়, বিদায়ের বাণী শোনানো হয়, তাহলে বুঝতে পারেন জামাত এবং এনসিপির যারা কর্তা ব্যক্তি তারা সবাই বলবে, চাচা মিয়া বা দাদু ভাই, মরে গেলেও জীবন গেল, আপনাদেরকে ছাড়া যাবে না। আমরা আফগানিস্তানে দেখেছি, যখন আমেরিকা তাদের দোসরদেরকে ছেড়ে গেছে, তখন ওই আফগানিস্তানে কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা বাংলাদেশে দেখেছি যে শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে চলে গেছেন, তার দোসর, পাত্র, মিত্র, আমলা কামলা, উজির নাজির, পায়েক, পেয়াদা, কোতোয়াল প্রায় সবাই এখন দস্যুরানি ফুলুনের মতো মানুষের আক্রমণের শিকার হচ্ছে। কোর্ট কাছারিতে, অফিস আদালতে, জেলখানা থেকে শুরু করে সর্বত্র। তো কাজেই আগামীতে এরকম একটা পরিবেশ যেন সৃষ্টি না হয়, এজন্য আপনাকে ছাড়া হবে না, এটা স্বাভাবিক। এবং এটা যদি ডক্টর মোহাম্মদ ইউনূস এই মেসেজটা বুঝে থাকেন, তাহলে তিনি তাদেরকে কখনোই সেই কথা বলবেন না যে কথা তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে, এবং তিনি বিকল্প সেই ব্যবস্থা করবেন যে ব্যবস্থায় তার একটা নিরাপদ প্রস্থান হয়। এবং তার জন্য তার সবচেয়ে বড় নিরাপদ যে অপশনগুলো, সে অপশন সামরিক বাহিনী, সে অপশন বিএনপি অথবা আওয়ামী লীগের মতো বড় দল, বা দিল্লির মতো একটি কর্তৃত্ববাদী ব্যবস্থা। তো ঘটনা যাই হোক না কেন, এখন যেহেতু তাদের প্রথম এবং প্রধান যাকে বলা হয় উপলক্ষ্য, লক্ষ্য এবং উদ্দেশ্য, এটি হলো একটা সেফ এক্সিট, নিরাপদে প্রস্থান। এখান থেকে সুন্দরভাবে, যেভাবে অতীতকালে মঈনুদ্দিন এবং ফখরুদ্দিন বাংলাদেশ থেকে আমেরিকা চলে গিয়েছিল, এবং যেভাবে 75-এর 15ই আগস্টের পর যারা কুশীলভ ছিলেন তারা যেভাবে প্লেনে করে পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলেন, তো সেক্ষেত্রে যদি বর্তমান সরকারের সবকিছু অস্বাভাবিক হয়, যদি স্বাভাবিক না চলে অস্বাভাবিক হয়, এবং সেক্ষেত্রে তাদের যে বিকল্প, সেই বিকল্প পথটি কোনো অবস্থাতেই সহজ হবে না, স্বাভাবিক হবে না, এবং তারা মানবিক কারণে, সঙ্গতির কারণেই একটা নিরাপদ প্রস্থান চাইবেন, এবং সেই প্রস্থান দেওয়ার মতো একমাত্র সক্ষমতা রয়েছে বিএনপির। তো এই কারণে বিএনপির যে চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন বা চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠক, এই বৈঠকটি বাংলাদেশের রাজনীতিতে রীতিমতো আগুন ধরিয়ে দিয়েছিল। এই বৈঠকের ফলে চরমোনাই, জামায়াত ইসলামী, এনসিপি সবাই বিক্ষুব্ধ হয়েছিল। আবার সেই বিক্ষোভ কিছুটা কমতে না কমতেই যে প্রবলেমগুলো এই ভিডিওর শুরুতে বলেছিলাম, যে মায়ানমার সীমান্তে মানবিক করিডর, পাহাড়ে সমস্যা, আমেরিকাতে শুল্ক সমস্যা, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে জঙ্গি বিমান আশ্রয়ে পড়া, তারপর বহু হতাহত, এবং একই সঙ্গে গোপালগঞ্জের নির্মম ঘটনা, সব মিলিয়ে সরকারকে একটা ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। এর মধ্যে ভারতীয় ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নড়াচড়া, তাদের ঘন ঘন দিল্লি থেকে কলকাতায় আসা, কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়া,
এই জিনিসগুলো আমাদের দেশে কিন্তু মারাত্মক আতঙ্ক সৃষ্টি করেছে। তো সেই আতঙ্ক যে সরকারকে ধরবে না বা সরকারকে পেয়ে উঠবে না, সরকার এত বড় বীর হয়ে গেছে, সাহসী হয়ে গেছে, এটা মনে করার কোনো কারণ নেই। তো সঙ্গতির কারণে তারা বিকল্প পথ খুঁজবে এবং আওয়ামী লীগে দেখেন যে বড় বড় কর্তা ব্যক্তি যারা খুব হুমকি ধামকি দিত, পালাবো না, দেশ ছেড়ে যাবো না, মেরে ফেলবো, কেটে ফেলবো, খেলা হবে, হ্যাং হবে, ত্যাং হবে, সবার আগে নিরাপদে নিশ্চিন্তে স্ত্রী পুত্র সন্তান সহ সপরিবারে এই মানুষগুলো ভেগে গিয়েছে এবং এটা সবসময় হয়। সবসময়ই যারা খুব হম্বিতম্বি করে তারাই সবার আগে ভাগে। ফলে এখন যারা খুব হম্বিতম্বি করছেন, খুব বড় বড় কথা বলছেন, দম্ভ দেখাচ্ছেন, আপনি দেখবেন যে পালানোর ক্ষেত্রে যদি অপশন এসে যায়, তারা দরকার হলে দু হাতকে পাখা বানিয়ে ফেলবে। তারা এখান থেকে উড়াল দিয়ে সোজা নেপালে চলে যাবে, হিমালয়ের পাদদেশে, অথবা তারা শরীরের সাথে মেশিন লাগাবে, অথবা তারা জিন পরি ভূত হবে, অথবা তারা জাদু মন্ত্র দিয়ে নিজেদেরকে অদৃশ্য করে ফেলবে। যেভাবে হোক না কেন, আপনি এদের বেশিরভাগ লোকই খুঁজে পাবেন না। একটা চমৎকারভাবে কোথায় যেতে হবে এই ফন্দি ফিকির আগে রেডি করে তারপর কিন্তু সবাই বড় বড় কথা বলছেন। এটাই হলো প্রকৃতির নিয়ম। তো সেদিক থেকে ধরুন যে তাদের যে সেফ এক্সিট যদি বিএনপির সঙ্গে সমঝোতার মাধ্যমে নিতে হয়, তাহলে এখন জামাতের সঙ্গে এবং এনসিপির সঙ্গে তাদের যে ধরম মহরম সম্পর্ক চলছে, এটা থাকবে না। আর সেক্ষেত্রে বলতে গেলে আমরা যেটিকে শব্দে বলি যে বলির পাঠা, সেই বলির পাঠা বানানোর ক্ষেত্রে জামাত এবং এনসিপি ব্যবহৃত হবে, এটাই স্বাভাবিক। এবং বিএনপি যখন ক্ষমতায় আসবে তখন এসে বলেন তো এই গত কয়েক মাসে যা কিছু ঘটছে, বিএনপি ক্ষমতায় আসলে কিংবা ধরুন আওয়ামী লীগ আসলো, কিংবা ধরেন সেনাবাহিনী আসলো, কিংবা অন্য যে কোনো প্রক্রিয়াতে জামাত আর এনসিপি তারা ক্ষমতার কাছাকাছি আসলো না। তো সেক্ষেত্রে জামাত এবং এনসিপিকে কিভাবে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকবেন তারা চুম্বন দিবেন, কিভাবে আলিঙ্গন করবেন, কিভাবে আদর যত্ন করবেন, সেই বিষয়গুলো না হয় না ভাবলেন, কিন্তু তারা যে বিপদে পড়বে, তারা যে বলির পাঠা হবে, এতে কোনো রকম সন্দেহ নাই। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামাইকুম প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন। গুরুত্বপূর্ণ টক শো আলোচনা করা হলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আলোচনা করা হলো, বাংলাদেশ সরকারকে নিয়ে আলোচনা সমালোচনা করা হলো, বাংলাদেশ সরকারের উপদেষ্টা মন্ডলী যারা রয়েছে তাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা করা হলো এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে ঘটনাটি ঘটেছে, আপনারা দেখেছেন যে কি একটা বীভৎস রকম ঘটনা ঘটেছে, সেই বিষয়টি নিয়ে আলোচনা করা হলো। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা ছিল এবং জ্ঞানগর্ভ আলোচনা ছিল। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এই আলোচনা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে আমি মনে করছি। প্রিয় দর্শক, অন্যদিকে শোনা যাচ্ছে শেখ হাসিনা ফিরে আসবে, আওয়ামী লীগ ফিরে আসবে। এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি ধ্যান ধারণা অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।